সমাজের মানুষ তার সঙ্গে তো মানাবে না। বাবা ঠিক এই মুহূর্তে তোমাকে সতীর বাবা দক্ষ রাজার মতো মনে হচ্ছে। কিন্তু ভালোবাসা তো কাব্যের মতো নির্বিকার বাবা, তাই চিরকাল মেয়েরা ভালোবাসেই ঘর ছেড়েছে। সতী ওই পিতা দক্ষ রাজের সুখ ঐশ্বর্য ত্যাগ করে ওই শ্মশান কালে শিবের হাত ধরে শ্মশান বাসিনী হয়েছিল, তেমনি আমি আমার তোমার এই সুখ ঐশ্বর্য সবকিছু ত্যাগ করে অর্জুনের হাত ধরে আমি এই তোমার 7 মহলা অট্টালিকা ছেড়ে চিরদিনের মতো চলে যাব। তুমি তোমার সর্বশক্তি প্রয়োগ করে আমায় তুমি বাধা দিতে পারবে না। আমার তো বয়স হয়েছে, আমার বয়স হলে সব আমারই তো ছেলে মেয়ের কাছে ছেলের মতো হয়ে যায়। তাই তুই তো আমার হলো মা। এই বুড়ো ছেলেকে তুই কার কাছে রেখে যাবি মা? তুই ছাড়া যে আমার পৃথিবীতে আর কেউ নেই, কেউ নেই। আমি বড় অসহায় রে মা, আমি বড় অসহায়। আমি তো তোমারই মেয়ে, তাই তোমার সব বুদ্ধি বিদ্যে আমি একটু একটু করে ধরে ফেলেছি। যখন তোমার বাস্তব বুদ্ধি কাজ করে না তখন তুমি অভিনয় করো, মানুষের দুর্বল জায়গায় আঘাত করো। তুই এবার আমার কথা চিন্তা করি না। তুই চাইলে আমি অর্জুন থেকে অনেক ভালো ছেলের ছেলে তোমার মিলিয়ে দেবো। বাবা মেয়েদের জীবনে ভালোবাসার থেকে ভালো আর কিছু নেই বাবা, তাই ভালোবাসাই যে কোনো ভালোবাসাকে তারা মেনে নিতে পারে না। তাই আমি আমার ভালোবাসার প্রথম পুরুষ অর্জুনকে বিয়ে করব। আর এই শেষ কথাটা শেষবারের মতো তোমায় জানিয়ে দিই। ভালোবাসার এই প্রথম পুরুষ অর্জুনের সঙ্গে তুমি নিয়ে আমি শত্রু জেনে ওদেরকে আমি চাকরি দিয়েছিলাম। এই কারণে তার অসীম শক্তি আর সাহসকে মাগরির কাজে লাগিয়ে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো বলে, কিন্তু আমার সেই আশায় ছাই দিয়ে আমার বয়সের ইজ্জতের থেকে হাত করে দিয়েছে। তোমার সেই হাতটা কেড়ে যে কাজটা তোমরা করতে পারলে না সেই কাজটা আমাকে নিজেকেই করতে হবে। কিন্তু কেনটা করবে? আপনি তাকে চাকরি দেওয়ার পর থেকে আমাদের কোম্পানির প্রফেসরে ভালো কাজ করেছে। তাকে তো আমি ভালো কাজ করার জন্য চাকরি দিইনি, শুধু অর্জুনকেই নয় স্যার, আপনি কাউকেই আমাদের ভালো কাজ করার জন্য চাকরি দেননি। আপনি শুধু নিজের ছাড়া কারো কথা ভালো চিন্তা করেননি। বিচার করি আর সামনে দাঁড়িয়ে তুমি কি কথা বলছো? তুমি কি বাচ্চাকে লোক তো সত্য বড় সত্য একটু একটু করে জেগে উঠেছে ওই অর্জুনের সাথে বন্ধুত্ব করে। অর্জুনকে কাছে পেয়ে আবার সুস্থ মানুষের মতো বাঁচতে ইচ্ছে করছে। আপনার কোথায় যাকে আমি সত্য ভেবেছিলাম সেই অর্জুনই আমার 3 পুত্রকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে তুলেছে। বাবার জীবনে এনে দিয়েছে স্বর্গীয় সাথ, যে সাথ আমি কখনো বাবার জীবনে পৌঁছে দিতে পারিনি। সেই জন্যই বুঝি বর্তমানে অর্জুন তোমার বন্ধুর মতো, তাই না? বন্ধুর মতো নয় স্যার, অর্জুন আমার ভাইয়ের মতো। ওই মতো কথাটা যে বড় ভয়ঙ্কর, ওই মতোর গর্ত দিয়ে এই পাপের সাপ এসে একদিন ছবল মারবে। আপনার কথা ঠিক আমি বুঝতে পারলাম না। বুঝতে পারবে সেদিন যেদিন তোমার ওই বন্ধুর মতো ভাইয়ের মতো অর্জুন ভট্টাচার্য তোমার স্ত্রীর বয়ফ্রেন্ডের মতো হয়ে যাবে। তোমার স্ত্রী অঞ্জলি দেবীর সঙ্গে তোমার ভালো সম্পর্ক নেই, অথচ তার যৌবন আছে। আর যৌবন থাকলে যৌবনকে কাছে করতে চাইবে। কত খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে
ও কারণে আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। মিস্টার গোপাল তো ঠিক কথাই বলেছেন। আমার চোখে দেখা ঘটনা তো মিথ্যে নয়। গত রবিবার দিন অর্জুন আর অঞ্জলির সিনেমা দেখতে যাও, অর্জুনকে অঞ্জলি জোর করে মিষ্টি খাইয়ে দিলাম। আমি ভাবতে পারছি না যে অর্জুনকে আমি ভাইয়ের মতো ভালোবেসেছিলাম, সেই অর্জুন আজ আমার এত বড় সত্য। অঙ্কটা বোধহয় ভুল হয়ে গেল স্যার। ভুল হয়েছিল কিছুদিন আগে, এখন আমি সেই ভুলটাকে সংশোধন করে নিতে চাই। স্যার? আগে তুমি তো অনেক মানুষ খুন করেছো পবিত্র। হ্যাঁ স্যার, আগে করেছি। এখন আমি অনুশোচনার আগে নিজে নিয়ত হয়ে গেছি স্যার। তার মানে তুমি সন্ন্যাস হয়ে বৃন্দাবন চলে যাবে না? বৃন্দাবনে হয়তো যাবো না স্যার, চেতনার জংশনে জীবন গাড়িটাকে আমি দাঁড় করিয়ে দেবো। তার মানে নির্মল তোমার সম্বন্ধে যা রিপোর্ট করেছে 100% কারেক্ট মিস্টার ব্যানার্জি। পিম্বের কখনো পাখা গজায় জানো? জানি স্যার, ওরবার জন্যই পিঁপড়ের আর পাখা। পাখা গজালেই পিঁপড়ের মৃত্যু হয়। হোক মৃত্যু, তবু তো সে অন্ধকার গর্ত থেকে বেরিয়ে আসতে পারবে, সে আলোর সন্ধান পাবে। পবিত্র তোমাকে আমি থামুন! আমাকে আমার শেষ কথাটা শেষ করতে দিন। অর্জুন বাবুকে মার্ডার করার কথা আপনি স্বপ্নেও ভাববেন না। আর আমি আপনাদের চাকরি ছেড়ে দিয়ে যাচ্ছি বলে আমাকেও এই পৃথিবী থেকে সরিয়ে দেবার চেষ্টা করবেন না। কারণ আমি পিঁপড়ে নই, আমি আলোর সন্ধান পাওয়া একজন পবিত্র মানুষ। মিস্টার সেবাপদ গুপ্তের চাকরি আমি এই মুহূর্তে ছেড়ে চললাম ওই আলোর সন্ধানে। মিস্টার সেবাপদ গুপ্তকে তুমি চেনো না শয়তান? চেনো না? কোথায় গিয়ে তুমি আত্মরক্ষা করবে? তোমাকে আমি না সে কথা বলে। এখন আমার একমাত্র কাজ অর্জুনকে মহাপ্রস্থানের পথে পাঠিয়ে দেওয়া, তাই না স্যার? ইয়েস। আর এখন আমি সেই জন্যই তোমার কথা চিন্তা করছিলাম নির্মল। ভাবতেই হবে, কারণ মিনিটের কাঁটা ঘুরলে তো ঘন্টার কাঁটাকে ঘুরতে হবে। থ্যাংক ইউ নির্মল। 7 দিনের মধ্যে অর্জুনকে কোথায় এখানে এসে কাজে কাজ লেগে শুরু। কন্ট্যাক্ট অর্জুনের ওই ফাঁপার মাঠে অনেক তোলার গলিতে। হ্যাঁ, বাবুকে বলবেন এবার টাকাটা অনেক বেশি লাগবে, কারণ অর্জুন বাবুকে খুন করার জন্য পাওনা টাকাটা 3 ভাগ হবে তো। হ্যাঁ, 3 ভাগ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ পথ, 1 ভাগ আপনার, 1 ভাগ আমার, আর 1 ভাগ আপনার ওই শালা। কোনো কিন্তু নেই স্যার, 3 ভাগ জলের ভয়ে 1 ভাগ স্থল। আপনার ওই বাবা অফিসার ভুবন ব্যানার্জি বড়ই বিপন্ন। বিপন্ন তো হবে, আরো বিপন্ন হবে তখন যখন আমি বাবার অতিশেহের পাত্র ওই অর্জুন ভট্টাচার্যকে পৃথিবীর খেলার মাঠ থেকে একেবারে সোল্ড আউট করে দেওয়া হয়। আর অর্জুনকে হ্যাঁ, শেষ তা করা। আমার হাতে তুমি ছেড়ে দাও সে দায়িত্ব। আমি তাকে কায়দা করে একেবারে ফিনিশ করে দেব। তা যদি পারো পল্লবী, আমি তোমাকে বিয়ে করে নতুন করে সংসার করব। এই তোমাকে আমি কথা দিলাম। স্বপ্ন, আমার স্বপ্ন। অর্জুনকে শেষ করার দায়িত্ব আমি তোমার তুলে দিলাম পল্লবী। মিস্টার রবি ব্যানার্জি, আজও তুমি আমার কাছে হেরে গেলে। অর্জুন,
বাঁচাবার জন্য আমি কি নিখুঁত অভিনয় করলাম তা তুমি দেখতে পেলে না। তোমাকে ভালোবেসে আমার বুকের বকুল একটা একটা করে মাটিতে ঝরে তুমি দেখতে পেলে না। আমি তোকে ভালোবাসি। কিন্তু তিনি তো আপনাকে ভালোবাসেন না। আপনি কি সেই হিসাব রেখেছেন? পুরোপুরি হিসাব না হলেও কিছু তো জমা খরচ রাখা উচিত। ভালোবাসা কি দাড়ি পাল্লায় ওজন করে দেখার জিনিস সুবিধা? কিন্তু দিদিমণি, একতরফা ভালোবাসা যে সুখের হয় না। আমার একমাত্র বোন একতরফা ভালোবেসে তা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। দাদা বলে যখন ডেকেছেন, দাদা হিসাবে আমি একটা কথা বলি, অর্জুন বাবুকে বাঁচাবার চেষ্টা না করে আপনি এই চাকরি ছেড়ে দিয়ে এখান থেকে চলে যান। এখানে আর বেশি দিন থাকবেন না। আমার বোন যে ভুল করেছে সে ভুল আপনি আর করবেন না। গোপাল দা 10টা টাকা দেবেন দিদিমণি। আজ আর ফেরত দেবো এ কথা বলবো না। আমি জীবনে যা খাইনি আজ আপনার এই টাকা দিয়ে আমি মদ কিনে খাবো। ভুলে যাব, আমি আমার বোনের কথা ভুলে যাব। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট গোপাল দা, তুমি বোধহয় কাউকে কখনো ভালোবেসেছিলে, তাই আমার দুঃখে তুমি দুঃখ পেয়েছো। তুমি না হয় মদ খেয়ে মনের কষ্ট করবে, কিন্তু আমি কি করে সে দুঃখ ভুলবো? কি করে? সবই ভুল, সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় কালি বাহ বাহ, দারুণ অভিনয়, দারুণ। অর্জুন, অর্জুন নয়, বলুন অর্জুন বাবু। অর্জুন বাবু, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান। কারণ আর অভিনয় কথা বললেন না? না না, আমি আপনার সঙ্গে অভিনয় করিনি। আমি যদি আপনার সাথে অভিনয় করতাম তাহলে নিজেকে বেরিয়ে দিয়ে আপনাকে বাঁচাবার চেষ্টা করতাম না। আমাকে বাঁচাবার চেষ্টা? কি বলছেন আপনি? বলছি বলছি আমি বলছি, তুমি জানো না গুপ্তা এন্ড কোম্পানির হেড অফিসে তোমার বিরুদ্ধে কি দারুণ ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র? হ্যাঁ, তোমাকে মিস গুপ্তার কাছ থেকে ছিনিয়ে নেবার ষড়যন্ত্র। তোমাকে মিস্টার রবির স্ত্রী অঞ্জলি দেবীর সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে দেবার চক্রান্ত। যাকে আমি নিজের বৌদির মতো শ্রদ্ধা করি, যার শ্বশুরকে স্বামীর মতো ভক্তি করি, যার দাদাকে আমার নিজের দাদা বলে মনে হয়, সেই বৌদির সম্পর্কে নোংরা কথা বলতে তোমার লজ্জা করলো না? নির্লজ্জের মতো আমি আবার বলছি অর্জুন, মিস্টার রবি ব্যানার্জি, মিস্টার সেবাব্রত গুপ্ত তোমাকে খুন করতে চায়। তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি আবার বলছি, দয়া করে তুমি তোমার অভিনয়টা বন্ধ করো। না না, আমি অভিনেত্রী নই। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই
আমি তোমার সঙ্গে কখনো কোনোদিন অভিনয় করিনি, ভুল করিও না। প্রেমের যুদ্ধে ব্যর্থ পল্লবী এখন নাগিনী হয়ে উঠেছে। এক্ষুনি মা আসবে সাধনার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে আলোচনা করতে, কিন্তু একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না, নারী নাগিনী হয় কখন? যখন তার ভালোবাসার নামটিকে কাছে না পায়। যদি কোনো কারণে তোমার সঙ্গে আমার বিয়ে না হয়? তোমার সঙ্গে আমার বিয়ে হবেই। এতখানি আত্মবিশ্বাস তোমার? এক্ষুনি মা আসবে তোমার বাবার সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে বিয়ের আলোচনা। আমি জানি সাধনা, আর সেই জন্যই আমি অপেক্ষা করছি। তুমি কি করে জানলে? কিছুক্ষণ আগে মা ফোন করেছিল, কিন্তু আমি একটা কথা ভাবছি। সব ভাবনা বিয়ের পর ভাবে মশাই, বলে ভাবনায় বিয়ে হলে বলে জয় করবে কি করে, আর জয় করতে গেলে ভয় করা চলবে না। ঠিক বলেছো মা সাধনা, ভয়ের আরেক নাম মৃত্যু। কিন্তু মা, মিস্টার নিখিল গুপ্ত চান না যে সাধনার সঙ্গে আমার বিয়ে হোক। মিস্টার নিখিল গুপ্তের একমাত্র সাবালিকা মেয়ে সাধনা তো চায়। কিন্তু না, এতে কোনো কিন্তু নেই। তোরা দুজন আমার দুপাশে এসে দাঁড়া। তোদের দুজনকে নিয়ে আমি মিস্টার সেবাব্রতের সঙ্গে দেখা করতে যাব। মোহাম্মদের কাছে দেখা করেছে। কি হলো মা, তুমি আমি চিৎকার করে উঠলে? অর্জুন, যে কথাটা এতদিন গোপন ছিল সেই কথাটা বলছি শোন। ওই অমনুষ্ঠ তোর মায়ের ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল। তুমি কি পাগল হয়ে গেছো? অর্জুন, আমার সংসার থেকে খান হয়ে গেছে। ওই শয়তানটার নাম মিস্টার সেবাব্রত গুপ্ত নয়। না, সেবার আড়ালে লুকিয়ে থাকা নিখিল গুপ্ত। মিথ্যা কথা। তুমি ঠিক বলছো মা, তুই তুমি ঠিক তোর বলছো। মায়ের আদেশ শোন অর্জুন। নিখিল গুপ্তের আভিজাত্যের ইজ্জত, বংশের ইজ্জত ওই সাধনাতে তুই ছিনিয়ে নিয়ে আয়। মিস্টার নিখিল গুপ্ত, এই মুহূর্তে আমি আমার জীবনের সমস্ত সিস্টেম চেঞ্জ করে আপনার হাত থেকে আপনার মেয়ে সাধনাকে ছিনিয়ে নিয়ে আমি চললাম আমার মায়ের অপমানের প্রতিশোধ নিতে, নিদারুণ প্রতিশোধ। বাবা, তুমি যে আমার জন্মদাতা, এই কথাটা ভাবতে আমার ঘেন্না। সাধনা করো নিখিল গুপ্ত, তুমি তোমার মৃত্যুর সাধনা করো। আজ থেকে তুমি আমার শত্রু, মায়ের অপমানের জঘন্য শত্রু। তাই তোমার মতো শত্রুকে বাঁচিয়ে রেখে আমি এই পৃথিবীর মাটি কলঙ্কিত করব না। আজ আমি আপনার মেয়ে সাধনাকে নিয়ে চললাম, এবার যেদিন আসবো সেদিন মুছে দেব তোমার কুৎসিত জীবনের অশ্লীল ইতিহাস। বাবা ভুবনের এখন আমাদের পরিচয় জানে না। ওই খানাইকে তোর আমি শেষ পরিচয় করিয়ে দেবো। সর্বনাশ হয়ে গেছে। সঞ্জয়, এই সঞ্জয়, এসে গেছি। এতক্ষণ কি করছিল তুমি? ঘুমাচ্ছিল নাকি? গতকাল নাইট ডিউটি গেছে তাই। টাইট করে দেবো, একেবারে টাইট করে দেবো। আনার ডিউটি আওয়ার্সে ঘুম, আর এদিকের খবর শুনে আমার একবারে ঘুম চলে যাচ্ছে। আর তুমি কিনা আগে কি হয়েছে স্যার? আর এই মাত্র সেবা করতে করতে
ভট্টাচার্যকে ধরতেই হবে। স্যার, আমরা নিজেরাই ধরা দিতে এসেছি। তোমরা তোমরা নয়, বলুন আপনারা। আপনি সামনা দেবীকে নিয়ে পালিয়ে এসেছেন? অর্জুন আমাকে নিয়ে পালিয়ে আসেন স্যার, আমিও রাগ করে আমার বাড়ি থেকে চলে এসেছি। কথাগুলো আপনি আপনার ডায়েরিতে লিখে নিন, কারণ আইনের চোখে আমরা সাবালক সাবালিকা। ভারতীয় দণ্ডবিধির কোনো ধারায় আমাদের আটকে রাখতে পারবে না। চললাম। আমরা চললাম। নমস্কার। এই হাতে পেয়ে ছেড়ে দিলে কি করবো বলো সঞ্জয়? আরে সাধনা দেবী স্বেচ্ছায় বাড়ি থেকে চলে এসেছেন। কাজে একজন সাবালিকা মেয়ে যদি স্বেচ্ছায় বাড়ি থেকে চলে আসে, তাহলে তাকে অ্যারেস্ট করা তো দূরের কথা, বাধা দেওয়াও আমার পক্ষে বেআইনি। আর শুধু আইন আমি নিজের হাতে নিতে যাবো কেন বলো? আমি আপনাকে 10,000 টাকা দেবো। আরে আসুন, 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 আসুন স্যার। যেমন মনে হয়, মনে হয় থেকে নিজে থেকে সই দিতে পারে। আরে মার্ডার স্যার, হ্যাঁ, কিন্তু ওটা কিন্তু নয়। ও আমার একমাত্র মেয়েকে চোর করে ধরে নিয়ে এসেছে। আরে এইমাত্র তো আপনার মেয়ে এসে বলে গেলেন কি বললেন? যে তিনি স্বেচ্ছায় বাড়ি থেকে চলে এসেছেন। আমি আপনাকে 30,000 টাকা দেবো। ওই স্বেচ্ছায় তোলার দায়ী থেকে কেটে দিয়ে জোর করে এবার চিন্তায় শব্দটা বসিয়ে দেবে। আর সেই সঙ্গে লিখে দেবে সাধনাকে অর্জুন একটা নিয়ে আসেনি, তার সঙ্গে বিখ্যাত গুন্ডা পবিত্র রায়ও ছিল। পুলিশের চাকরি করেন কোথায় বলেছি জানেন না? অর্জুনকে অন্য গুন্ডা দিয়ে মার্ডার করে দিয়ে দোষটা পবিত্র ঘাড়ে চাপিয়ে দেবো। হ্যাঁ, আমি প্রচার করে দেবো ওই আমাদের মেয়ের সাধনার যৌবনকে আগে ভোগ করবে, ওই নিয়ে মারামারি করতে করতে সারা ওই পবিত্র ইয়োকে মারামারি করে দেবে। বলছেন স্যার? সাপও মরল, আল্লাহ কেউ ভাববে না। বুঝলাম। কিন্তু কেসটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থেকে 40,000 টাকা দেবো। কি বলছেন স্যার? এই কেসটাতে 40,000 হবে না, 50,000 টাকাই লাগবে। কিন্তু সাবধানে কাজটা করবে। আর ওই কায়দা করে না, আমি প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবেন। এই কেমন? আপনার মেয়েকে কে আগে আরে লিখবেন লিখবেন লিখবেন, তার সঙ্গে ধর্ষণ কথাটা যোগ করে দেবে। বাবা হয়ে নিজের মেয়ের ইজ্জত সম্পর্কে অনিরুদ্ধ বাবু, পৃথিবীতে যারা টাকা করেছে তাদের কাছে টাকার ইজ্জতটা সবচেয়ে বড়। মেয়ের ইজ্জত, বইয়ের ইজ্জত, এমনকি তারা মায়ের ইজ্জত নিয়েও মাথা খামায় না। সঞ্জয়, পুরানো ডায়েরির পাতাটা ছিঁড়ে ফেলে দিয়ে নতুন করে গুপ্ত সাহেব যা বলে গেলেন সেটাই লিখে নাও। আমি ততক্ষণ ওই জিপটা নিয়ে একটা রাউন্ড দিয়ে আসি। সত্য সেলুকার কি বিচিত্র এদের। বাবা হয়ে মেয়ের ইজ্জত বিক্রি করে গেল 50,000 টাকায়। এদেশে সব হয়, সব পড়ে টাকায়। তাই আমি লিখবো, তুমি যতই চেষ্টা করো অর্জুন, তুমি বাঁচতে পারবে না। আইনের সঙ্গে অর্থের যুদ্ধে তুমি তোমার কোনো অস্ত্রই খুঁজে পাবে না। জীবনের চরম মুহূর্তে তুমি তোমার ধৈর্য, সংযম, মাতৃত্বে সব ভুলে যাবে। তোমার সংগ্রামের রথের চাকা গাছ করবে রাক্ষসী টাকা। তুমি অকালে প্রাণ হারাবে অর্জুন। তুমি অকালে প্রাণ হারাবে।
প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা কি চান না 14 নম্বর স্টেশনে গাড়িটাকে থামিয়ে এখানে কি ঘটনা ঘটবে নিজের চোখে দেখতে? ভুবন ব্যানার্জির বড় ছেলে রবি অর্জুনের সঙ্গে অঞ্জলির সম্পর্ক নিয়ে সন্দেহ শুরু করেছে। তবু ভুবন বাবু অর্জুনকে ছেলের মতোই ভালোবাসে, অঞ্জলি অর্জুনকে দেওরের মতোই ভালোবাসে। অথচ ওরা কেউ জানে না ওদের সঙ্গে অর্জুনের কিসের সম্পর্ক। তবু কি দিনবার আকর্ষণ অর্জুন বাবু, ভুবন বাবু অপরিচিত পিতার জন্য পিতার বুকে কি নিদারুণ যন্ত্রণা আপনারা নিজের চোখেই দেখুন। অর্জুন এ বাড়িতে না এলে আমার বুকটা যেন শূন্য মনে হয়। অর্জুনকে একদিন না দেখলে মনে হয় যেন অনেক দিন দেখিনি। অথচ অর্জুন তো এ বাড়িতে প্রায়ই আসে। আমার ছেলে, বৌমা, নাতি সকলে খুব ভালোবাসে ওকে। কিন্তু একটা অপরিচিত ছেলের জন্য এত মায়া কিসে? কেন এক আকর্ষণ? আমি বলতে পারি বাবা। আপনি মেয়ে আমার সব বলতে পারে, অথচ দেখো আমি ব্যাপারটা আজ পর্যন্ত ধরতে পারলাম না। আচ্ছা, অর্জুন আমাদের বাড়িতে কতদিন আসেনি বলতো বৌমা? 4 দিন। অথচ কি আশ্চর্য, মনে তো যেন 4 বছর বাড়িতে আসেনি। আচ্ছা, তুমি কি সত্যি বলতে পারো বৌমা কেন এমন হয়? আপনি অর্জুন ঠাকুরকে আপনার ছোট ছেলে সোমের মতো মনে করেন, তাই? হ্যাঁ, না 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 না, ওই মতো নয়, ওই মতোর ক্ষতটা আমার জীবনটাকে বাবা নষ্ট করে দিয়েছে। বাবা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। অর্জুনকে দেখলে আমি দুর্বল হয়ে পড়ি, কিন্তু তার মতো তো কোনো মতো নেই বাবা। ওই ভয়ঙ্কর কদর্য শব্দটা ভাইয়ের মতো, বোনের মতো। না 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 না, এই ভুবন ব্যানার্জির জীবন থেকে এই মতর ক্ষতটা আজও মুছে যায়নি বোমা, আজও মুছে যায়নি, আর মুছবেও না কোনো দিন না। কি আশ্চর্য! মতো কথাটার উপর বাবার এত রাগ কেন? কোনো কথা বলতে গিয়ে যখনই মতো শব্দটা উচ্চারণ করেছি তখন উনি যেন কেমন হয়ে যান। আমি থানায় গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম কাকাবাবু নেই। অথচ এই মুহূর্তে কাকাবাবুকে যে আমার ভীষণ দরকার। আমি সাধনাকে তার বাড়ি থেকে জোর করে ছিনিয়ে নিয়ে এসেছি। অবশ্য সাধনার সম্মতিক্রমে আমার মায়ের আদেশ অনুসারে আমি এ কাজ করেছি। কোনো কিন্তু নাই বৌদি, কোনো কিন্তু নাই। আমি আমার জীবনের চরম শত্রুকে চিনতে পেরেছি, তাই আমি ছুটতে ছুটতে এসেছি কাকাবাবুর কাছে। সেই শয়তান জানোয়ার নিখিল গুপ্তকে আমি অ্যারেস্ট করাবই। হ্যাঁ, জানোয়ার শিবব্রত গুপ্তের আড়ে লুকিয়ে থাকায় লোকটা হচ্ছে আসলে নিখিল গুপ্ত, যে আমার মায়ের জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। সেই জানোয়ারটাকে আমি অ্যারেস্ট করাবো। প্রমাণ আমি জোগাড় করবো বৌদি, প্রমাণ আমি জোগাড় করবো। তাতেও যদি কাকাবাবু জানোয়ারটাকে অ্যারেস্ট না করে তাহলে এই অর্জুনের হাতেই তাকে মরতে হবে। এটা আমার প্রতিজ্ঞা। তার আগে আপনি আমার একটা কথা শুনুন বৌদি। প্রমাণ জোগাড় করতে হয়তো আমার দেরি হবে, কাকাবাবু হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু কাকাবাবু তো আপনাকে বিশ্বাস করে। আপনি কি আমার হয়ে কাকাবাবুকে বুঝিয়ে বলতে পারবেন না যে অনেক অপরাধী মিস্টার শিবব্রত গুপ্তের শাস্তি হওয়া উচিত? তবে শিবব্রত গুপ্তের নয়, এই চরিত্রহীন অর্জুন ভট্টাচার্যের আর চরিত্রহীন
কিনা অঞ্জলি ব্যানার্জি। রবি ব্যানার্জি! Shut up, জানোয়ার! দাদা বলে যাকে সম্বোধন করছিস, সেই দাদার বউ অঞ্জলির সাথে প্রেম করতে তো লজ্জা করে না? সাবধান রবি ব্যানার্জি! ফালতু ওই কথা উচ্চারণ করলে তোমার জিভ কিরাই আমি ছিঁড়ে ফেলবো। তার আগে তুই মার্ডার হয়ে যাবি না বেজনো মা? না না, আমি বেঁচে থাকতে তবে কেউ অর্জুন ঠাকুর করবে, একা যারা দিতে পারবে না। তাহলে তাহলে কি তোকেও মরতে হবে রে কলঙ্কিনী? খবরদার মিস্টার রবি ব্যানার্জি! আমার সামনে বৌদির নামে নোংরা কথা বললে আমি তোমাকে সহজে ছেড়ে দেবো না। তোমার ওই নোংরা মুখটা, অত্যাচারের হাতটা আমি ভেঙে ঘুরিয়ে দেব। 7 দিনের মধ্যে তোর লাশটা পড়ে থাকবে। তোমার উপর পায়ে পড়ি, তুমি অর্জুনকে মেরে ফেলো না। তাহলে তাহলে তুমি কথা দাও, তুমি নিজের মুখে বাবাকে বলবে অর্জুন চরিত্রহীন। আর তুই কি কথা বলাতে চাইছিস রে? বাবা, আমি থানায় যাওয়ার সঙ্গে সাথে অনিরুদ্ধ আমাকে এই কথাটাই শোনালো। শুনলাম অর্জুন নাকি সাধনাকে নিয়ে পালিয়ে গেছে। আমি বিশ্বাস করি না বাবা। আমি জানি চাঁদে কলঙ্ক আছে, তবু অর্জুনের গায়ে কোনো কলঙ্ক নেই। আচ্ছা তুমি বলবো বাবা, কি এই চুপ করে আছো কেন? কি চুপ করে আছো কেন অঞ্জলি? সেই কথাটা বলো, আর না হলে আমি বলছি। কি বলবে বৌমা? বলে ফেলো, বলে ফেলো। তুমি তো জানো আমি তোমাকে কত বিশ্বাস করি। বলো বলো, অর্জুন কি সত্যি? বলো। সে কি সত্যি নিখিল মুখের এই সাধনাকে জোর করে তুলে নিয়ে চলে এসেছে, নাকি সাধনার ইজ্জত? বাবা, বলো। আমি বলো বৌমা বলো। বাবা বাবা অর্জুন শুধু সাধারণ ইজ্জতই নেয়নি, সে আমার থেকেও হাত বাড়িয়েছিল। এ কি বললে বৌমা? এত বড় সাহস সেই মাস্টার অর্জুন ভট্টাচার্যের! ভুবন ব্যানার্জির বংশে মান ইজ্জত নিয়ে সে খেলা করতে চায়। সেই অপরাধে সে আমার সামনে কতদিন আসেনি। বাবা, বাবা চুপ করো, আমি থানায় যাচ্ছি। থানা থেকে ফোর্স নিয়ে ওই মাস্টার অর্জুন ভট্টাচার্যের বাড়িটা আমি রেড করবো। তাকে সেখান থেকে অ্যারেস্ট করে দিয়েছে, এমন শিক্ষা দেব যাতে হৃদয়পুর থানার সমস্ত মানুষ ভয়ে শিউরে ওঠে। আমি চললাম বাবা, আমি চললাম। অর্জুন ঠাকুরটাও অ্যারেস্ট হয়ে যাবে। তুমি সর্বনাশ! অর্জুন অ্যারেস্ট হলে তো কার মার্ডার করা যাবে না। তুমি নিজের ফাঁদে নিজেই পড়ে কেমন লাগছে? অঞ্জলি! অর্জুন ঠাকুরকে যাতে তোমরা মার্ডার করতে না পারো সেই কথা ভেবে মিথ্যা কলঙ্কের পশুরা আমি মাথায় তুলে নিলাম। উফ! আফসোস, আফসোস, আফসোস! অর্জুন যদি না মরে তাহলে অঞ্জলি মরবে। শয়তানে অঞ্জলিকে মার্ডার করে আমি আবার দ্বিতীয় ম্যারেজ করব। পল্লবীকে আমি দ্বিতীয় ম্যারেজ করব। সাধনাকে বিয়ে করে অসম্ভবকে সম্ভব করতে চলেছে আমার নাতি অর্জুন, আর তাকে হাতিয়ার হিসেবে গড়ে তুলেছে আমার মেয়ে আরতি। একই বিবেক, তুমি হাসছো? তোমার মুখে পাগলের
বললে? যে তোমার মেয়ে নয় তাকে তুমি নিজের মেয়ে করে নিয়েছো, যে তোমার নাতি নয় তাকে নাতি সাজিয়ে সাজানো স্বর্গের বাতি জ্বালানোর স্বপ্ন দেখছো। হ্যাঁ দেখছি তো, আমি অনেক স্বপ্ন দেখেছি। তোমার স্বপ্ন সার্থক হবে না। কেন হবে না? কি করে হবে? পঞ্জীভূত রেলগাড়ির ঘটনা ছুটে আসছে, তুমি কি জানো? রেলগাড়ির মুখোমুখি ছুটে আসছে একটা রোমাঞ্চক রহস্যে ভরা ভয়ঙ্কর এক্সপ্রেস ট্রেন। যে কোনো মুহূর্তে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। দুর্ঘটনা তো ঘটতেই পারে, দুর্ঘটনার পরেই সুঘটনা ঘটবে, এ তো আমি জানি। জানো? তাতে কি তোমার লাভ হবে জগদীশ? ভুবন ব্যানার্জির সঙ্গে অর্জুনের পরিচয় হবে, ভারতী তার স্বামীর ঘরে ফিরে যাবে। স্বামী স্ত্রী, পিতা মাতা, পুত্র পুত্রবধূ সবাই একসাথে মিলেমিশে সংসার করবে, এ তো সবাই জানে। তুমি জানো? বিবেক, তুমি বড় বিবেকহীনের মতো কথা বলছো। জগদীশ ভট্টাচার্য সব জেনে শুনে সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য তোমার রেলগাড়িটা নিয়ে যাচ্ছে আর একটা স্টেশনের দিকে, যে স্টেশনের আরেক নাম হচ্ছে স্বর্গ, আর ট্রেনটা ওই স্বর্গ স্টেশনে শেষ থামবে। স্বর্গ স্টেশনে শেষ থামবে না। স্বর্গ স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে রেল আবার ছুটে যাবে, শেষ স্টেশনে দাঁড়াবে তার নাম মা। আর সেটাই হবে স্বর্গের পরের স্টেশন। হঠাৎ আমার আত্মবিশ্বাসের এত অভাব হলো কেন? কেন আমার ভিতর থেকে আরেকটা আমি বেরিয়ে এসে আমার সব ভাবনা, সব চিন্তা উল্টো পাল্টা করে দিয়ে গেল? ভারতী, ভারতী, ভারতী! কি বাবা, তুমি এমন করছো কেন? অর্জুন কোথায় মা? অর্জুন কোথায়? অর্জুন কোথায় গেছে তা আমি বলতে পারবো না। তবে সাজানো পাশের ঘরে পবিত্র শুয়ে বসে কথা বলছে। বলো, তুই আমার কথা মন দিয়ে শোন মা। তুই যেন কখনো দুর্বল হয়ে পড়বি না, আর সাধনাকে কখনোই সেবাব্রত গুপ্তের কাছে পাঠিয়ে দিবি না। এ হলো পুত্রের প্রতি দ্রোণাচার্যের আদেশ। এই তোমার কথা মতো আমি কাজ করবো। আমি অর্জুনকে সাবধান করে দেবো সেটা সেবাব্রত গুপ্তকে কিছুতেই খবর না করে। তো সেবাব্রত গুপ্ত, তোমাকে তোমার শাস্তি পেতেই হবে। জানোয়ার নিখিল গুপ্তকে লকাপে ঢুকিয়ে তার বিচার প্রার্থনা করতেই আমি দারোগাবুর কাছে গিয়েছিলাম মা। কি বললি তুই? তুই মায়ের সঙ্গে দেখা না করে দারোগা বাবুর কাছে গিয়েছিলি? কেন যাব না মা? তিনি যে আমাকে স্নেহ করেন। সে তোকে আমার মতো স্নেহ করেন, স্নেহ বোধহয় নিম্নগামী মা। কিন্তু সন্তানের প্রতি মায়ের তো স্নেহ নিম্নগামী নয় অর্জুন। মা তার ছেলে, ছেলে চাই বড় হোক, সে 10 জনের একজন হোক। না না মা, না, আমি 10 জনের একজন হতে চাই না। আমি চাই লক্ষ জনের মধ্যে একজন হয়ে বেঁচে থাকতে। অর্জুন অর্জন করতে চাই সহস্র মানুষের ভালোবাসা। তাই বলে আশা আমার গগনচুম্বী নয় মা। আমি চাই আমার প্রতিবাদ প্রতিধ্বনি হোক প্রশাসনের প্রতিনিধি ভুবন ব্যানার্জির বুকে। তুই যদি হঠাৎ জানতে পারিস যে এই ভুবন ব্যানার্জি তোর মায়ের জীবনের চরম শত্রু, তাহলে তখন তুই কি করবি? মা, তুমি কি পাগল হয়ে গেছো মা? তুমি কি পাগল হয়ে গেছো? আমি আমার প্রশ্নের উত্তর চাই অর্জুন। উত্তর শুনবে মা, উত্তর শুনবে। তাহলে শোনো, সত্য নিপাতকারী অর্জুনের হাতে এখন দুটো ব্রহ্মাস্ত্র, একটা পশুপাত আর একটা ব্রহ্মশী। বুদ্ধিমতী মাগো, বাকি প্রশ্নের উত্তরটা তুমি জেনে নাও। সর্বনাশ, দুটো পিস্তল অর্জুন কোথায় পেল? অর্জুন! অর্জুন, তুই আমার কথা শোন অর্জুন, আমার কথা শোন। আমার আদর্শ ছাড়া অর্জুন কখনো কারো কোনো ক্ষতি করবে না। লিখে লিখে
আচ্ছা, অর্জুন আপনার কে হয়? অর্জুন আমার ছেলে। আপনি তাহলে অর্জুনের মা? অর্জুনের মা অন্য কোনো মহিলা হবে এটা আপনি ভাবলেন কি করে? আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম আরতি ভট্টাচার্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর নাম? হিন্দু করে মেয়ে বলতে যে স্বামীর নাম উচ্চারণ করতে নেই। ও আইসি আইসি। এই কাগজ কলম নেই, আপনি আপনার স্বামীর নামটা কাগজে লিখে দিন। আমি লেখাপড়া জানি না, অশিক্ষিতা। শুনেছি অর্জুন নাকি শিক্ষিত? অর্জুন বিএ পাস। এরা অশিক্ষিত মেয়ে মায়ের গর্ভে এরকম শিক্ষিত ছেলে জন্মায় কেমন করে? তাহলে তো ওই সবকে গিয়ে ভগবতী দেবীর কাছে জিজ্ঞাসা করে আসতে হয়। তার মতো অশিক্ষিত মায়ের গর্ভে বিদ্যাসাগরের জন্ম হলো কি করে? আচ্ছা, আবার কিন্তু আপনি বাঁকা বাঁকা উত্তর দিচ্ছেন। আপনি সঠিক প্রশ্ন করুন, আমি সোজা উত্তর দেব। আচ্ছা, আপনার স্বামী কি লেখাপড়া জানতেন? তিনি কি শিক্ষিত? শুধু শিক্ষিতই নয়, শিক্ষিত জানোয়ার। ও আইসি আইসি। শিক্ষিত শয়তানের ছেলে তো আরো শয়তান হবে। অল রাইট, অল ইন দ্যাটস রাইট। যাক, সে কথা যাক যাক। আচ্ছা, আপনার স্বামী এখন কোথায়? আমার স্বামী বহুত দিন আগে নিরুদ্দেশ হয়ে গেছেন। যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? বলুন। আপনার জীবনের সঙ্গে আমার জীবনের অদ্ভুত একটা মিল আছে। তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনার জীবন থেকে যেমন আপনার স্বামী হারিয়ে গেছে, তেমনি আমার জীবন থেকেও স্ত্রী হারিয়ে গেছে। আমি তাকে সন্দেহ করে বাড়ি থেকে বিনা দোষে তাড়িয়ে দিয়েছিলাম। যাকে মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন তার কথা ভাবতে আপনার লজ্জা করছে না? আরতি দেবী, আপনি আপনি কি আপনার জীবনের বিরহের কথাগুলো আমার কাছে বলতে এসেছেন দারোগা বাবু? আই এম সরি। আমি হঠাৎ করে কিছুক্ষণের জন্য আমি ব্যক্তিগত জীবনের কথা আপনাকে বলে ফেলেছি, এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, আপনার ছেলে অর্জুন কোথায়? জানি না। আপনি কি জানেন আপনার ছেলে যে কোম্পানিতে কাজ করে সেই সেবাব্রত গুপ্তের মেয়ে সাধনাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তুলে নিয়েছে যে আপনার ছেলে অর্জুন? বলুন, বলে যান। পবিত্র নামক এক সমাজ বিরোধী আর অর্জুন দুজনে মিলে তাকে বলাৎকার করেছে। বলুন, পারবেন না, বলে যান। অর্জুনকে আমি খুব স্নেহ করতাম, ভালোবাসতাম। অর্জুন আমার বাড়িতে যেত, আমার পুত্রবধূ, আমার নাতি সকলেই ওকে খুব ভালোবাসত। সেই সুযোগ নিয়ে আপনার আদর্শবান ছেলে অর্জুন আমার পুত্রবধূর দিকেও হাত বাড়িয়েছিল। মিথ্যে কথা কাকাবাবু, আমার বিরুদ্ধে সাজানো সব চক্রান্ত। আমি মায়ের পায়ে হাত দিয়ে বলছি, আপনি আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস? তোমাকে আবার আমি নতুন করে বিশ্বাস করব? তুমি আমার হারিয়ে যাওয়া ছেলে সোমনাথের চোখে তোমাকে আমি দেখেছিলাম, তখন জানতাম না তুমি এত বড় অকৃতজ্ঞ বেঈমান। খবরদার দারোগা বাবু, কখনো তার মায়ের সামনে তার আদর্শবাদী সন্তানের প্রতি কুৎসিত কথা আপনি উচ্চারণ করবেন না। কি বললেন? অর্জুন আমার নিজের হাতে গড়া ইস্পাত। আমি জানি চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার অর্জুনের চরিত্রে কোনো কলঙ্ক নেই। এ আপনার মিথ্যে অহংকার অর্থ দেবে। আমি ঈশ্বরকে অবিশ্বাস করতে পারি, কিন্তু আমার বউ অঞ্জলিকে আমি অবিশ্বাস করতে পারি না। অঞ্জলি নিজে আবার বলেছে। কি বলেছে বৌদি? তুমি চরিত্রহীন, তুমি তার দিকে খারাপ ইঙ্গিত দিয়ে হাত বাড়িয়েছিলে। বাবা, আমি আপনাকে মিথ্যা কথা বলেছি। বৌমা, হে বাবা, অর্জুন ঠাকুরপো নির্দোষ, অথচ সেবাব্রত গুপ্ত অর্জুনকে খুন করতে চায়। হে বাবা, অর্জুন ঠাকুরপো হাজতে থাকলে ওই জানোয়ার সেবাব্রত গুপ্তের লোকেরা ওকে খুন করতে পারবে না, এই ভেবেই আমি আপনার কাছে মিথ্যা কথা বলেছি। আমি কি স্বপ্ন দেখছি বৌমা? স্বপ্ন নয় দারোগা বাবু, নিজের উপর বিশ্বাস হারিয়ে আপনি এখন স্বপ্ন দেখছেন। সাধনা? আগে হ্যাঁ, আমি সাধনা গুপ্ত, লম্পট স্মাগলার সেবাব্রত গুপ্তের একমাত্র সাবলিকা মেয়ে। তুমি এখানে সাধনা? অর্জুন আমাকে জোর করে ধরে নিয়ে আসেনি, আমি স্বেচ্ছায় ওই সরল অন্তর্গত
জগদীশ্বর এ আমি কোথায়? জগদীশ ভট্টাচার্যের বাড়ির উঠোনে তুমি দাঁড়িয়ে আছো দারোগা বাবু। আমার তিন কর্তব্য বিমূঢ় দারোগা বাবুকে ঘিরে আছে তার বিশ্বস্ত আপনজন। আমি আপনি কে? আপনি? আমি অর্জুনের দাদু, আরতির বাবা এবং অনেক ঘটনার আমি সাক্ষী। কিসের সাক্ষী? আজ থেকে 25 বছর আগের এক নারকীয় ঘটনার রাজ সাক্ষী। নারকীয় ঘটনার রাজ সাক্ষী? কে কে আপনি? সত্যি করে বলুন, ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রাখবেন না, বলুন। দারোগা বাবু, ঘোমটা খুললেই কি আমাকে চিনতে পারবেন? তাহলে দেখুন আমাকে আপনি চিনতে পারেন কিনা। একে ভারতে, ভারতে, ভারতে তুমি, ভারতে তুমি? ভারতী? কে ভারতী? আমার মায়ের নাম আরতি। তাহলে তাহলে অর্জুন কি আমার ছোট ছেলে সোমনাথ? সোমনাথ? যে কথাটা আমি এতদিন কাউকে বলতে পারিনি সেই কথাটা আমি আজকে বলছি, সবাই শোনো। ওই অর্জুনই হচ্ছে দারোগা বাবুর ছোট ছেলে। না 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 না, দাঁড়া, ও আমার সন্তান, ও আমার সোম, ও আমার সোম। না, আমাকে সম্বলে সম্বোধন করে আমার দিকে এগিয়ে আসছেন কেন? আমি আমি তোর বাবার সোম, আমি তোর বাবা। আপনি কি আমার সেই বাবা, যে বাবা আজ থেকে 21 বছর আগে আমার এই অনাথিনী মাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে বার করে দিয়েছিল? আপনি অর্জুনটা বুঝিয়ে বলুন না, আপনি অর্জুনটা বুঝিয়ে বলুন। অর্জুন, অর্জুন তুই শান্ত বাবা, তুই শান্ত হ। না না মা না, যে বাবা আমার মায়ের চরিত্র নিয়ে অপমান করেছিল তাকে আমি বাবা বলে মানি না। না, মানতে পারি যদি 24 ঘন্টার মধ্যে সেই জানোয়ার নিখিল গুপ্তকে অ্যারেস্ট করে আপনি আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে পারেন। বলুন পারবেন? যদি পারেন তাহলেই আমি আপনাকে পিতার আঙুলে বসাবো। তাহলে যে জানোয়ার আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করেছিল সেই জানোয়ারের মুখ লক্ষ্য করে আমি ঝাঁকে ঝাঁকে গুলি চালিয়ে সেই জানোয়ারকে আমি শেষ করে দেব। আইনকে নিজের হাতে তুলে নেবে না তাহলে আমিও বাধ্য হব তোর কাজে বাধা দিতে। আমিও বাধা দেবে? তাহলে চলুন চলুন সেই নিখিল গুপ্তের বাড়ি, সেখানেই পরীক্ষা হয়ে যাবে কার শক্তি বেশি, আইন রক্ষাকারী পিতা না মাতৃ পূজারী সন্তান। সাগর অর্জুন, কি হবে মা? অর্জুন যে পাগলের মতো চলে গেল। মা, আমি যাচ্ছি মা, এক্ষুনি আপনার ছেলেকে আমি ফিরিয়ে নিয়ে আসবো মা। ভারতী, মা তুই যে কথা বলছিস না কেন? মা, আপনি চুপ করে কেন? বৌমা, আমার অর্জুন যে ছোট পিস্তলে বেরিয়ে গেল, ও যদি আর ফিরে না আসে। না মা, না, কথা বলবেন না মা, কথা বলবেন না। আপনার অর্জুন যুদ্ধে জয়লাভ করবে। আপনি ঘরে চলুন মা, আপনি ঘরে চলুন। তুই মহেশ্বরের ঘরে যাবার আগে তুই আরেকবার আমার ঘরে চল। বাবা, বাবা, চল চল শয়তানি! ওকে আমি চুরি করে মারবো। আর তোর জন্য ওই অর্জুন আজ আমার নাগালের বাইরে চলে গেছে। তুই আমাদের সাথে বেইমানি করেছিস। বেশ করেছি। আমি ওর থেকে বাঁচাতে কায়দা করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশের হাতে তুলে দিয়েও তাকে তুই বাঁচাতে পারবি না রে শয়তানি! অর্জুনকে মরতেই হবে। আর আমি তোর শরীর থেকে একটা
শক্ত করে রাখা বিষ্ণু আমি টেনে নিয়ে তোর যন্ত্রণা শেষ করে দেব। হাতুন স্যার হাতুন, আরো জোরে জোরে হাতুন। দারোগা বাবু অর্জুনকে অ্যারেস্ট করতে পারেনি। পারেনি? না পারেনি, যে কোনো কারণেই হোক দারোগা বাবু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। সেই সুযোগ ওই কুত্তার বাচ্চা অর্জুন পালিয়ে গেছে। গুড নিউজ। ভগবান যা করে এত মঙ্গলের জন্যই করে। যাও তুমি যাও, যেমন করেই হোক অর্জুনকে পৃথিবীর বাইরে সরিয়ে ফেলতে হবে। এই সুন্দরী পল্লবী বাঁচাতে পারলি তোর প্রেমিক জানোয়ার ওই অর্জুন ভট্টাচার্যকে। মিস্টার রবি, আর একটু পরেই খবর পাবি ধাপার মতো পড়ে আছে অর্জুনের লাশ। আর আমি নিখিল গুপ্তের লাশ পড়ে থাকলে তারই বাড়িতে। ধরিত্রীর মতো আমি তোমার রথচক্র গ্রাস করেছি মিস্টার কর্ণ। তোমার পিস্তল থেকে অনেক আগেই আমি গুলিগুলো সরিয়ে ফেলেছি। মেয়েটা অভিনেত্রী হলেও কাজটা ভালোই করেছে, না হলে হয়তো দাদার হাতে মরতো ভাই, কিংবা ভাইয়ের হাতে মরতো দাদা। কি বললে? আমি তোমার ছোট ভাই সোমনাথ। হ্যাঁ, আমার মা তোমার মা একই। তোমার আমার দুজনারই পিতার নাম ভুবন ব্যানার্জি। আমাদের রক্ত এক। তুই আমার ভাই সোমনাথ? আয় আয় ভাই, আমার কাছে আয়। না না দাদা না, আগে নিখিল গুপ্তের শাস্তি চাই। নিখিল গুপ্ত? হ্যাঁ, সে অব্রত গুপ্তের আড়ে লুকিয়ে থাকা লোকটাই আসলে নিখিল গুপ্ত, যে জানোয়ার আমার মায়ের জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। নিখিল গুপ্ত বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদের মূল ওই শয়তান জানোয়ার নিখিল গুপ্ত। তাহলে চলো আমরা দুই ভাই আছে ওদের সঙ্গে দেব ভাইয়ের অপমানের চরম প্রতিশোধ। নিখিল গুপ্ত, আমরা নাচছি। নিখিল গুপ্ত, তোমার গুপ্ত পরিচয় আজ প্রকাশ হয়ে গেছে। অর্জুন আর কর্ণ এক হয়ে তোমাকে শাস্তি দিতে গেল, শাস্তি তোমাকে পেতেই হবে। না না না, ভুবন ব্যানার্জি বেঁচে থাকতে নিখিল গুপ্তকে কেউ শাস্তি দিতে পারবে না। দারোগা বাবু, নিখিল বাবু আপনার চরম শত্রু, এ কথাকে আপনি ভুলে গেছেন। না না, আমি ভুলিনি। আমি জানি নিখিল গুপ্তের মতো বড় শয়তান এই পৃথিবীতে দুটো নেই। সে আমার নিজের শত্রু, ব্যক্তিগত শত্রু, কিন্তু আইন রক্ষক এই আইনের চোখে ভুবন ব্যানার্জির চোখে সে শত্রু নয়। তার মানে নিখিল গুপ্ত সাজা হবে না? তাকে শাস্তি দেবার অধিকার আমার নেই। আমি তাকে অ্যারেস্ট করে আমি আদালতে পাঠাবো। সাক্ষ্য প্রমাণ হওয়ার পরে মহামান্য আদালত যে শাস্তি দেবে সেটাই শিরোধার্য হবে। আছি, তোমার সমস্ত অপরাধের সাক্ষী আমি। ক্ষমা করবেন না, ওই নরকের নিখিল গুপ্তকে আপনি ক্ষমা করবেন না দারোগা বাবু। ওকে এক্ষুনি শাস্তি দিন, চরম শাস্তি। চরম শাস্তি। মিস্টার গুপ্ত, আপনি ভেতরে যান। আপনার কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। আদালত ছাড়া আপনাকে কেউ শাস্তি দিতে পারবে না। আমি মানুষ বলবো, আপনি দেবতা। শুনে যাও দেবতা, আর কিছুক্ষণ পরে ধাপার মাঠে পড়ে থাকবে। কি দারুণ দৃশ্য।
দুজন নায়িকের কি অদ্ভুত সহানুভূতি আছে। সহনায়িকা তুই আমার স্বর্গ থেকে পতনের সাক্ষী, তাই আমার অপরাধের সাক্ষীকে আমার শাস্তির আগে তোকে আমি পৃথিবীর বুক থেকে এক্ষুনি পুলিশ এসে তোমায় অ্যারেস্ট করবে বাবা। না বাবা না, সেই দৃশ্য আমি কিছুতেই দেখতে পারবো না বাবা। তুমি পালিয়ে যাও বাবা, তুমি পালিয়ে যাও। কোথায় পাবো? যেখানে হয় যেমন ঢুকতে এখানে তো পালিয়ে যাও বাবা। না বাবা, কোনো কিন্তু নেই বাবা। না, তোমার এই রিভলভার আমার হাতে, আর সেই সঙ্গে তুলে নিলাম তোমার অপরাধের আশঙ্কা। প্রেম হেরে গেল বাবা, চিরন্তন স্নেহ জয়ী হলো বাবা, চিরন্তন এক্ষুনি পালিয়ে যাবো, এক্ষুনি পুলিশ এসে পড়বে। হ্যাঁ, আমি পালিয়ে যাবো, হ্যাঁ, এই দেশ থেকে, এই শহর থেকে আমি পালিয়ে যাবো দূরে, অনেক দূরে, অনেক দূরে। কে পালিয়ে গেল? ভাঙা বাড়ির পাশ দিয়ে কে পালিয়ে গেল? তবে কি ভুবন ব্যানার্জির গুপ্তচর না নিখিল গুপ্ত নিজে? কোথায় পালাবে নিখিল গুপ্ত? আজ আমার হাত থেকে তোমার নিস্তার নেই। কে তুমি? আমি পল্লবী। পল্লবী, তুমি এভাবে পড়ে আছো কেন? জীবন নাটকে এটাই আমার শেষ দৃশ্য। তাই নিখিল গুপ্তর হাত থেকে তোমাকে বাঁচাতে ভালোবাসার সর্বশ্রেষ্ঠ এই জীবনটাই আমি ঠেলে দিলাম। তোমাকে নিখিল গুপ্ত গুলি করেছে, সে পালাচ্ছে। যাও, তুমি তাড়াতাড়ি যাও। আর যাওয়ার সময় জেনে যাও, আমার এই মৃত্যুটা কিন্তু অভিনয় নয়। তোমাকে ভালোবাসাটা কিন্তু আমার দেখে পল্লবী, পল্লবী তুমি আমাকে ক্ষমা করো পল্লবী। তুমি তুমি শুধু একবার বলো, আমাকে তুমি ভালোবাসো, আমাকে তুমি ভুল বুঝেছো। হ্যাঁ পল্লবী, আমি এতদিন তোমাকে ভুলই বুঝেছিলাম। যখন আমার ভুল ভাঙলো তখন আর আমার কিচ্ছু করার নেই। কিন্তু জানোয়ার নিখিল গুপ্ত, আজ আমার হাত থেকে তোমার নিস্তার নেই। যেখানেই থাকো তোমাকে গুলি করে শেষ করে দিয়ে আমি নেব আমার ভালোবাসার মূল্য।
আমি এক্ষুনি ছুটে গিয়ে ওদের দুজনকে ফিরিয়ে আনবো। তারপর অর্জুনকে নিখিল গুপ্তকে আইনের হাতে তুলে দিয়ে তবেই আমি ভাইকে বাঁচিয়ে তুলব। অর্জুনের হাত থেকে বাঁচাও। আমি তোমার সঙ্গে জোর করে দোয়া চাইছি। অর্জুনের হাত থেকে আমাকে বাঁচিয়ে তোমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। দেবে দেবে, নিশ্চয়ই দেবে, কিন্তু তার আগে তোমাকে বলতে হবে ভারতী আমার বোনের মতো নয়। বোন বলবো, তাই বলবো। আমরা দয়া করে শুধু আমাকে বাঁচাও। ভারতী, ভারতী, ওরে বোন, তুই আমাকে বাঁচা রে বোন। অনেক পাপের ভোগ খেয়েছো, আজ আমার হাত থেকে বাঁচাবার তোমাকে কেউ নেই। কুরুক্ষেত্র রণাঙ্গনে কৌরব পাণ্ডব আজ সবে এক হয়ে গেছে। পুলিশ অফিসার ভীষ্মদেবকে ডাকো, সেও এসে আমার কাছে জয়দ্রথের প্রাণ ভিক্ষা চায়। এখনো যদি ভালো দাও তো সমর্পণ কর। দারোগা বাবু, আমি মায়ের পায়ে জীবন সমর্পণ করার জন্য জন্মেছি, আপনার হাতে অস্ত্র সমর্পণ করার জন্য নয়। মা, তুমি কি আমার সেই জনম দুঃখিনী মা? তুই শুধু তোর বাবাকে একবার বাবা বলে ডাক, তাহলে দেখবি তুই সব বুঝতে পারবি। দাদু, একবার বাবা বলে ডাকলে আমার সারা জীবনের বিদ্রোহ যে বোমা হয়ে যাবে। আমি তো দাদা বলছি, তুই শান্ত হ ভাই। আমার লোভ হয়, আমার বড় লোভ হয়, অন্তত এই মুহূর্তে সবাইকে নিয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে উঠি। কিন্তু আমাদের গাড়ি আর হ্যাঁ, নিলাম নিলাম। পোশাকের ভিতর থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর বিচারক। যে বিচারকের বিচারে কোনো ভুল হয়নি, তাই বিচারকের বিচারে ন্যায় দণ্ডে আপন পুত্রের রক্তে ছিটে লেগে গিয়ে লাল হয়ে গেল, বুকের রক্তে লাল হয়ে গেল বিচারকের ন্যায় দণ্ড। অনিরুদ্ধ, আমি আইন রক্ষার জন্য আইন ভেঙেছি। তুমি আইন মোতাবেক আমার হাতে হাত করা পরিয়ে দাও। আমার বিদ্রোহ আমাকে যে তোমাদের কথা শুনতে দেয়নি মা, তাই তো আমি আমার